আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবার দেখা হলো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে। কেমন আছো তোমরা অবশ্যই জানাও। আশা করি ভালো আছো। বিজয় দিবস পরবর্তী লাইভ ক্লাসে আমরা আজকে ক্লাসে দাঁড়িয়েছি। সামনে তোমাদের জীবনের বিজয়, যেটা সত্যিকার অর্থে তোমাদের যে জীবনের একটা অ্যাচিভমেন্ট বা অর্জন, তথা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন যাদের রয়েছে, এই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তোমার যে ত্যাগ বা তিতিক্ষা বা ধৈর্যের দরকার, তার মানে 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের পূর্বপুরুষেরা তথা এদেশের মানুষ রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতা ছিনিয়ে এনেছে। তার মানে স্বাধীনতা আমরা অর্জন করেছি। বিশ্বের মধ্যে আমরাই প্রথম যারা ভাষার জন্য জীবন দিয়েছি। তার মানে আমরা একটা বীরের জাতি। তার মানে 2024 সালে 36 জুলাই আমরা আবার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশের সকল বৈষম্য দূর করার জন্য জীবন দিয়ে আমরা পেয়েছি এই অর্জিত স্বাধীনতা। সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ যেটা আমরা পেয়েছি। তো যেহেতু আমরা বীরের জাতি, তোমরা যারা নব প্রজন্ম, তোমরা যারা নতুন প্রজন্ম, তোমরা আসলে যে পারো, তোমরা চাইলে যে মন থেকে অনেক কিছু পারো, তার প্রমাণ তোমরা এই কিছুদিন আগে দিয়েছো। অর্থাৎ 36 জুলাই তোমরা প্রমাণ দিয়েছো। সেই যুদ্ধে যদি তোমরা সফল হতে পারো, তাহলে সামনে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগরের যে ভর্তি যুদ্ধ আছে, এই ভর্তি যুদ্ধে আশা করি তোমাদের জীবন দিতে হবে না। তোমাদের একটা সঠিক পরিকল্পনা, সঠিক বলবো না, ঠিক পরিকল্পনা এবং তোমার একটু স্যাক্রিফাইস তোমাকে নিয়ে যাবে সাফল্যের দ্বার প্রান্তে। তো তোমার সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছানোর একজন কাণ্ডারি হিসেবে আমি থাকছি নিয়ামুল ভাই তোমাদের সাথে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটিতে। মনে করো যে এটাই তোমার ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, তুমি মনে করো এটাই তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। যদি এই পরীক্ষা মনে করে তুমি ক্লাসটা করো, তাহলে আজকে আমরা যেটা বলছি সেটা দেখো, বাংলা ইংরেজি জিকে প্রশ্ন সমাধান বিষয়ক ফ্রি কোর্স, টপিকস ঢাবি এবং জাবি প্রশ্ন সমাধান। তার মানে তোমরা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছো, অনেকে সালাম দিয়েছো, সকলের সালামের একসাথে উত্তর নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমাদের কাছে আরেকটা প্রশ্ন করছি। আজকের সন্ধ্যায়, আজকে যে মাগরিব নামাজের আজানটা হয়েছে কিছুক্ষণ আগে, মাগরিব নামাজটা পড়েছো কারা কারা? একটু কমেন্টস করবা ভাই। কারণ তুমি লাইফে অবশ্যই তোমার নিজ নিজ ধর্মের যে রুটিনগুলো আছে, এগুলো যদি তুমি পালন করো, বাকি যে কাজগুলো অটোমেটিক্যালি কিন্তু তোমার হয়ে যাবে। ঠিক আছে ভাই, মুসলমান ধর্মের ছেলে মেয়েদেরকে নতুন করে আর রুটিন করতে হয় না। তুমি যদি 5 ওয়াক্ত নামাজটা ঠিক করো, তাহলে বাকি অটোমেটিকলি জিনিসগুলা ঠিক হয়ে যাবে। তো তারপরে একটা কথা আছে, মুসলমান ধর্মের ছেলে মেয়েরা যদি কোনো একটা কাজ 40 দিন পর্যন্ত কন্টিনিউয়াসলি করে যায়, 40 দিন, কত দিনের কথা বলছি? 40 দিন যদি কোনো একটা কাজ তুমি কন্টিনিউ করো, আল্লাহর রহমতে এই 40 দিন মানে কন্টিনিউ করার কারণে পরবর্তীতে লাইফে এই কাজটাই তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তার মানে কোনো একটা কাজ অভ্যাসে পরিণত করার জন্য তোমাকে বাই হোক অর ক্রুক, যাই কিছু হোক আর না, অন্তত 40টা দিন তোমাকে লেগে থাকতে হবে। রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন, সেটা আমরা আরম্ভ করি কিন্তু শেষ করি না। রবীন্দ্রনাথের এই কথাটাকে যদি তুমি মিথ্যা মানে প্রমাণ করতে চাও, অবশ্যই তাইলে তোমাকে লেগে থাকতে হবে, পরিকল্পনা মাফিক লেগে থাকতে হবে। আমি আমার জীবদ্দশায় একটা জিনিস দেখেছি, সকল পরিশ্রমীরাই সার্থক হয়েছে, কিন্তু সকল মেধাবীরাই সার্থক যে হয়েছে সেটা বলা যাবে না। তার মানে তোমার প্রস্তুতি যদি কঠিন ভাবে নিতে পারো, পরীক্ষাটা তোমার সহজ হবে। ঠিক আছে,
অনেকগুলা কথা বললাম। তোমরা আজকে যে ক্লাসটা করছো ধরে নিবা যারা পারো না তাদের জন্য কনসেপ্ট ক্লিয়ার অথবা কোশ্চেন সলভ, আর যারা পারো তারা আজকের এই 20টা কোশ্চেনের মধ্যে তুমি মনে করো যে এটাই ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এবং এটাই জাহাঙ্গীরনগরের পরীক্ষার প্রশ্ন, তাহলে তুমি 20-এ 20 পাও না কে কত পাও সেটা একটু খেয়াল করো, ঠিক আছে? তোমার প্রস্তুতিটাকে সহজ করার জন্যই আজকের ক্লাসটা আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো তোমরা। প্রথমে আমরা চলে যাচ্ছি 1 নম্বর কোশ্চেনটার মধ্যে কি আছে দেখো, নিচের কোন বানানটি শুদ্ধ? এটা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় মানে হচ্ছে 20-21 সেশনে এসেছিল, যদিও এখন ডি ইউনিটটা ঢাকা ইউনিভার্সিটিতে নাই, বর্তমানে এটা খ ইউনিটে অ্যাড হয়েছে বিভাগ পরিবর্তন নামে। এই জায়গার মধ্যে খেয়াল করো কোনটা রাইট উত্তর, কোনটা হচ্ছে রাইট উত্তর আমাকে একটু দ্রুত কমেন্টস করে দাও। কোনটা হবে রাইট উত্তর আমাকে একটু দ্রুত কমেন্টস করে দাও। এ, বি, সি, ডি। তোমরা ক খ গ না লিখতে পারলে, না লিখতে চাইলে একটু দ্রুত কমেন্টস করে দাও কোনটা হচ্ছে রাইট উত্তর। ঠিক আছে, কোনটা হচ্ছে রাইট উত্তর আমাকে একটু দ্রুত কমেন্টস করবা, দ্রুত একটু কমেন্টস করো। ঠিক আছে, কোনটা হচ্ছে রাইট উত্তর একটু কমেন্টস করো। আমি নাম বলছি, হ্যাঁ। প্রথমে হচ্ছে রাইট উত্তর দিয়েছে কে হচ্ছে মুবাশিরা, মাইশা মুবাশিরা বলতেছে হচ্ছে 6 নাম্বারটা রাইট উত্তর। মাইশা মুসাসির, তারপর হচ্ছে কাফি বলতেছে বি। সবাই একটু খেয়াল করো, ঠিক আছে? এই বানানগুলা যদি তুমি হচ্ছে কমন মানে হচ্ছে ভুল না করতে চাও, তাহলে আমি তোমাকে একটা টিপস বা একটা ক্লু দেই। ধরো রস্বীকার, প্রথমে আমি কি লিখলাম, ও মারে, লড়ালড়ি করিস না, একটু ধৈর্য ধর, একটু রিল্যাক্স। আচ্ছা, এই কলমটার মধ্যে তোমরা একটু কমেন্টস করো তো আসলে কোন কালারটা দিয়ে লিখলে তোমাদের চোখে লাগবে, একটু ভাল লাগবে, একটু আজকে মনটা একটু ফুরফুরা, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমি একটু খেয়াল করো কোনটা রাইট উত্তর। তোমাকে আমি একটা সূত্র দেই, এই যে রস্বীকার, আচ্ছা একটু মোটা করে নেই, হ্যাঁ। এই যে রস্বীকার, এই রস্বীকার সমান সমান এনে তুমি ধরো 1 নাম্বার, বলো তো কত নাম্বার? 1 নাম্বার। এবার কোনো একটা শব্দের মধ্যে যদি তুমি 2টা রস্বীকার দেখো, তাইলে হচ্ছে তার মানে এটাকে ধরবা কি 1 প্লাস কত বলো তো 1, এভাবে ধরবা। কোনো একটা শব্দের মধ্যে যদি তুমি একটা দীর্ঘিকার দেখো, এটাকে কি ধরবা? দীর্ঘিকার। কোনো একটা শব্দের মধ্যে যদি তুমি 2টা দীর্ঘিকার দেখো, তাইলে এটাকে ধরবা কি? 2টা কি বলতো? দীর্ঘিকার। এবার কোনো একটা বানানের মধ্যে যদি তুমি একটা রস্বীকার, তারপরে একটা দীর্ঘিকার, তারপরে একটা কি বলতো? রস্বীকার, তার মানে 1 2 কত? 1। আবার যদি হচ্ছে কোনো একটা শব্দের মধ্যে যদি তোমাকে বলি একটা যদি রস্যুকার দেখো, তাহলে এটাকে তুমি 1 ধরবা। কত ধরবা? 1 ধরবা। আবার যদি 2টা রস্যুকার দেখো, তাইলে তুমি হচ্ছে 1 প্লাস 1 তার মানে কত? 2। 1 প্লাস 1 তার মানে কত বলেন তো? 2। আবার যদি দেখেন একটা দীর্ঘকার দেখো, এটাকে তুমি কি ধরো? 2 ধরো। তার মানে হচ্ছে আরেকটা যদি দীর্ঘকার দেখো, তাহলে হচ্ছে 1 প্লাস 1 তার মানে কত বলতো? 2। তার মানে 1 প্লাস 1 তার মানে কত? 2। সরি, এটাকে 2 ধরবা, এটাকে কত ধরবা? 2 ধরবা। কত ধরবা? 2 ধরবা। আশা করি উত্তরটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তাইলে মহিষী বানানে আমরা দেখব হচ্ছে ডাবল টু। বলতো কয়টা টু? ডাবল টু। মহিষী বানানে কয়টা ডাবল টু দেখব? 2টা ডাবল টু দেখব। তার মানে হচ্ছে 2টাই কোনকার বলতো? দীর্ঘিকার। এইবার হচ্ছে ডাবল টু এর বানান আছে বাংলা বানানে কি কি হচ্ছে ডাবল টু বানান আছে? কি কি বানান আছে হচ্ছে ডাবল টু, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট? এরকম 10টা বানান আমি তোমাকে বলে দিচ্ছি। মহিষী একটা লিখে ফেলো, মহিষী, তারপরে হচ্ছে প্রতীচী, মহিষী, তারপরে হচ্ছে প্রতীচী, তারপরে হচ্ছে ধরো ভাগীরথী, তারপরে কি বললাম? ভাগীরথী, তারপরে বললাম হচ্ছে তোমাকে মহিষী, ভাগীরথী, তারপরে হচ্ছে উদীচী। আমি একটু লিখলাম হচ্ছে উদীচী, একটু লিখে ফেলো উদীচী। তারপরে লিখলাম হচ্ছে উদীচী, তারপরে লিখলাম হচ্ছে সমীচীন,
তারপরে কি লিখলাম বলতো, সমীচীন। তারপরে লিখলাম হচ্ছে পটিয়সী। অঘটন, ঘটন, পটিয়সী। পটিয়সী বানানটা পরীক্ষা আসতে পারে, পটিয়সী। তারপরে বললাম হচ্ছে শরীরী। তারপরে কি বললাম বলতো, হচ্ছে শরীরী। বলেন কি বলছি, শরীরী। তারপর হচ্ছে সমীচীন, শরীরী, পটিয়সী। তারপর হচ্ছে ভাগীরথী, উদীচী। তারপরে আরেকটা লিখলাম আমি হচ্ছে হরিতকী। বলতো কি লিখলাম, হরিতকী। তার মানে হরিতকী। তারপরে হচ্ছে মনীষী, আরেকটা বানান লিখলাম কি বলতো, মনীষী। তারপরে হচ্ছে কি লিখলাম, মনীষী। তার মানে এই বানানগুলা প্রত্যেকটাতে কোনকার হবে বলেন তো, দীর্ঘিকার। প্রত্যেকটা বানানে কোনকার হবে, দীর্ঘিকার হবে। আশা করি তোমরা এই জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার। তোমরা কি দেখো ভাইয়া, প্রতীচী বানান, ভাগীরথী বানান, উদীচী বানান, সমীচী বানান, মনীষী, তারপর হচ্ছে হরিতকী, শরীরী, তারপরে হচ্ছে পটিয়সী, মহীয়সী। তার মানে 1 নম্বরের উত্তরটা হচ্ছে কত নাম্বার, বি নাম্বারটা হচ্ছে রাইট। আমি বরাবরের মতো একটা কথা বলি, এ মানে হচ্ছে অপু বিশ্বাস, বি মানে বুবলি, সি মানে পূজা চেরি, ডি মানে কি বলতো, দিঘি। তাহলে এইভাবে যদি তুমি নাম্বার করে পড়ো তাহলে অবশ্যই তোমার হচ্ছে বানানগুলো হচ্ছে বেসিক্যালি ভুল হবে না। ঠিক আছে, এই প্রশ্নটা কার কার রাইট উত্তর হয়েছে আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবা। তোমরা তো একটু ক্লাসটা শেয়ার করতে পারো ভাই। ভাই আমাদের সমস্যা হচ্ছে কি জানো ভাই, সেটা হচ্ছে যদি আমরা কখনো সিরিয়াসলি পড়াই, ঠিক আছে, সিরিয়াসলি যদি পড়াই, স্টুডেন্টরা এটা ভালোভাবে নেয় না। ওই যদি আজকে পরিমণিরে নিয়ে আসতাম তাহলে দেখতা যে ক্লাসে উপস্থিতিটা বেশি যায়। কথা কি বুঝছো ভাই? আফসোস লাগে ভাই, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, এই জায়গায় তো ভাইয়া পরিমণি লুঙ্গি ড্যান্স আসবে না, আসবে? ওই যে পায়ের উপরে উঠে লুঙ্গি ড্যান্স দেয় পরিমণি বার্থডেতে, এগুলো তো আর আসবে না। তোমরা তো ভাইয়া পরীক্ষার হলে গিয়া তোমরা কি ভাবো, পরীক্ষার হলে গিয়া বাবা আল্লাহ প্রশ্নটা যাতে কমন পাও। কেন ওই দিন কি পরিমণির কথা ভাবতে পারো না? ক্লাসরুমের মধ্যে কেন তোমরা পরিমণি নিয়ে চিন্তা পারো? উড়াদুরা দেখো কে কতটা অশ্লীল ভাবে হচ্ছে ক্লাস নিতে পারলো, কে কতটা মজা নিতে পারলো, এগুলা নিয়ে পরীক্ষা আসবে তোমরা বলো? এই জন্যই কি ভাইয়া হচ্ছে মুগ্ধরা বা আবু সাইদরা জীবন দিয়েছিল ভাই বলো? তারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনটাকে আন্দোলন করেছিল, যারা সকল বৈষম্য, মেধাবীরা চাকরি পায়। আর মেধাবীরা যদি ভাইয়া পরিবহনের যদি ভাইয়া স্বপ্ন দেখে, দুঃস্বপ্ন দেখে, তাহলে আবু সাইদ এবং মুগ্ধদের রক্তের বিনিময়টা আর কি সত্যিকার অর্থে সার্থকতাটা হইল? এই জন্য ভাই আমি একটু পড়াইতে চাই, তোমরা একটু মনোযোগ দিবা, ঠিক আছে? এবার দেখো হচ্ছে কবর কবিতায় কবির নামের কোন বানানটি শুদ্ধ? কবর কবিতায় কোন বানানটি শুদ্ধ? আমি ঢাকা ইউনিভার্সিটির কবি জসিমউদ্দিন হলে স্টুডেন্ট ছিলাম, বাট এই কবি জসিমউদ্দিনের প্রকৃত নাম কোনটা হচ্ছে রাইট, একটু খেয়াল করো। তোমরা একটু কমেন্টস করতে থাকো, আমি অন্য কিছু কথা বলে আসি, ঠিক আছে? কবর কবিতাটায় হচ্ছে টোটাল লাইন হচ্ছে 118টা লাইন। এই কবিতাটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত মানে কি? যেই ছন্দটা প্রত্যেকটা হচ্ছে মাত্রাকে শাসাঘাত করে উচ্চারণ করে, তাকে কি বলে? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এই জায়গা থেকে আমি একটা মানে হচ্ছে কবর কবিতা বলছি, তোমরা কমেন্টস করতে থাকো কোনটা রাইট উত্তর আমি বলছি। বাট আমি এই জায়গায় হচ্ছে একটা লাইন লিখছি। কবর কবিতার প্রথম লাইনটা হচ্ছে এইখানে তোর দাদির কবর, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ডালিম গাছের তলে, ডালিম গাছের তলে, ডালিম গাছের তলে। এই যে দেখেন প্রত্যেকটা মাত্রা মানে কি? মানে হচ্ছে বাংলা বর্ণমালার যে সকল বর্ণের উপরে রেখা বা টান দেয়া হয় তাকে কি বলা হয়? মাত্রা। বাংলা বর্ণমালার যে সকল বর্ণের উপরে রেখা বা টান দেয়া হয় তাকে কি বলা হয়? মাত্রা। এই কবিতাটা আমরা কিভাবে উচ্চারণ করি? এইখানে তোর, এই জায়গা হচ্ছে মাত্রা কয়টা? বেসিক্যালি হচ্ছে 6টা। দাদির কবর কয়টা বলতো? 6টা। ডালিম গাছের এই জায়গা মাত্রা কয়টা? 6টা। তার মানে কত? তলে কয়টা বলেন তো? 2টা। তলে। তার মানে কবর কবিতার প্রতি লাইনে মাত্রা হচ্ছে কয়টা?
18টা, সরি 20টা, কয়টা বলো তো? 20টা। তার মানে 6 যোগ 6 যোগ 6 যোগ 2, তার মানে কত বলো? প্রতি লাইনে মাত্রা সংখ্যা কত হচ্ছে? 20। আসলে মাত্রা, ছন্দ বা তাল যদি না বুঝো, ধরো এই কবিতাটা একজন ভিক্ষুককে উচ্চারণ করতে বলল, কবর কবিতাটা, সে হচ্ছে মাত্রা, ছন্দ, তাল, লয় কিছু বুঝে না, সে কি করে না, পারে না। বুঝে না, না পারার কারণে সে কি করলো, সে এইভাবে উচ্চারণ করা শুরু করলো, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, এরকম কিছু একটা। এবার ধরো হচ্ছে একজন রাজনীতিবিদকে বলা হইল কবর কবিতাটা তুমি আবৃত্তি করো, তখন সে তো হচ্ছে ধরেন রাজনীতিবিদ, তো হয়তো মাত্রা সম্পর্কে নাও ধারণা থাকতে পারে। তো রাজনীতিবিদ শুরু করলো এই কবিতা, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তার মানে হচ্ছে সে তার মতো করে কি করলো, উচ্চারণটা করে গেল। এবার একজন হুজুরকে বলা হইলো, একজন মাওলানা বা তাহিরিকে দায়িত্ব দেওয়া হইলো, সে তার মতো করে শুরু করলো কবর কবিতা আবৃত্তি। সে শুরু করলো এইভাবে, একটা মানে হচ্ছে কানের মধ্যে এইভাবে একটা আঙ্গুল দিয়ে শুরু করলো, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। তার মানে আসলে সত্যিকার অর্থে যে জসিমউদ্দিন কবর কবিতাটা লিখেছিলেন, আসলে এই কবিতাটার মাত্রা কি, ছন্দটা কি, আসলে এটার কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য আমাদেরকে ছন্দ বা মাত্রা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে বা রাখতে হবে। তার মানে হচ্ছে এই কবিতাটায় বেসিক্যালি হচ্ছে মাত্রা সংখ্যা কয়টা বলতো? হচ্ছে প্রতি লাইনে মাত্রা সংখ্যা কয়টা? 20টা। কয়টা বলতো? 20টা। এই কবিতা লাইন কয়টা বলেন তো? 18টা। এই কবিতাটাতে হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তার মানে এই বানানটার রাইট উত্তর হচ্ছে ডি নাম্বারটা। কয়টা বলতো? রাইট উত্তর কোনটা হচ্ছে বলতো? ডি নাম্বারটা। এই জায়গাটার মধ্যে স্টুডেন্টরা কোন কোন জায়গায় ভুল করে দেখো। প্রথমত হচ্ছে সবচেয়ে বেশি স্টুডেন্টরা ভুল করে এই জায়গাটায় কেউ এইভাবে লেখে, উদ্দিনটা এইভাবে লেখে, তার মানে এই বানানটা কি? ভুল। বাট খেয়াল করেন উদ্দিন বানানটা অনেকে আবার এইভাবে লিখে, অনেকে আবার দ্বিরিকার দিয়ে লেখে, এই বানানটা কি? ভুল। বাংলা বানানের একটা নিয়ম আছে, কবি বা লেখক বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে হবে। কবি বা লেখক বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে হবে। জসিমউদ্দিন তার নামটা এইভাবে লিখতেন, জসিমউদ্দিন তার নামটা লিখতেন হচ্ছে ঠিক এইভাবে, ঠিক আছে? কোনো মাঝখানে স্পেস নাই, উদ্দিনে হসন্ত আছে। জসিমউদ্দিন, জসিম লিখতে কয়টা বর্ণ? 3টা। তার মানে হচ্ছে উনি জন্মগ্রহণ করেন কত সালে? 1903 সালে। উনি মৃত্যুবরণ করেন ওই সালে যেই সালে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও মৃত্যুবরণ করেন। তার মানে হচ্ছে কাজী নজরুল ইসলাম এবং হচ্ছে জসিমউদ্দিন একই ইয়ারে অর্থাৎ 1976 সালে কি করেন? মৃত্যুবরণ করেন। আর জসিমউদ্দিনের একটা বিখ্যাত কবিতা আছে, তোমরা যদি দেখতে সবই আসমানিরে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি মানে হচ্ছে রসুলপুরে যাও, বাড়ি তো নয় মানে হচ্ছে ছেন্না, মানে হচ্ছে এই যে কবিতাটা আছে আসমানিরে নিয়া, একটা বিখ্যাত কবিতা আছে জসিমউদ্দিন আসমানি। তার মানে আসমানি নিয়ে একটা ছোট্ট কথা বলি। জসিমউদ্দিনের বড় ভাই, ওনার নাম ছিল হচ্ছে নূর উদ্দিন মোল্লা। উনি হচ্ছে ফরিদপুর রাজেন্দ্র কলেজ যে আছে, রাজেন্দ্র কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের মানে হচ্ছে অধ্যাপক ছিলেন আর কি। তো একদিন মানে হচ্ছে আহ আহ একদিন জসিমউদ্দিনের বড় ভাই নূর উদ্দিন মোল্লা, যেহেতু তারা মোল্লাবাড়ি ছিলেন, তো মোল্লাবাড়ির মানে হচ্ছে শেখ নূর উদ্দিন মোল্লা বা নুরুদ্দিন মোল্লা, উনি বিয়ে করেছেন ফরিদপুরের রসুলপুর গ্রামে। কোন গ্রামে? রসুলপুর গ্রামে। তো বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে ছোট ভাই জসিমউদ্দিন তো যাবেই। তো বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে যাওয়াকালীন সময়ে জসিমউদ্দিন ওই রসুলপুর গায়ের কোনো এক রসুলপুর গায়ের এক বালিকাকে দেখেছিলেন, যেই বালিকাকে দেখে পরবর্তীতে ওই দিন বিকাল বেলায় জসিমউদ্দিন লিখে ফেলেন তার বিখ্যাত একটা কবিতা। কবিতার নাম হচ্ছে কি? আসমানি। তোমরা তোমরা যদি মানে হচ্ছে আসমানি কবিতাটা লিখে ফেলেন। আর আসমানির ভাইয়ের সাথে জসিমউদ্দিনের একটা ভালো সম্পর্ক ছিল। কেমন সম্পর্ক ছিল? ভালো সম্পর্ক ছিল। তো আমরা হচ্ছে এই জায়গাটা থেকে আমরা অনেকগুলা তথ্য বা অনেকগুলা ইনফরমেশন বললাম।
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে যোগদান করেছিলেন জসীমউদ্দিন। পরবর্তীতে উনি নিজে পদত্যাগ করেন। ঠিক আছে। আর জসীমউদ্দিনের মেয়ের নাম হাসনা জসীমউদ্দিন মওদুদ, যিনি চর্যাপদের ইংরেজি অনুবাদক। হাসনা জসীমউদ্দিন মওদুদ, পল্লীকবি জসীমউদ্দিনের মেয়ে হাসনা জসীমউদ্দিন মওদুদ। ঠিক আছে। উনি আবার বিএনপির সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী। কার স্ত্রী? ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী, অর্থাৎ জসীমউদ্দিনের কন্যা। নাম হাসনা জসীমউদ্দিন মওদুদ, যিনি চর্যাপদকে ইংরেজিতে অনুবাদ করে নাম দিয়েছিলেন মাইস্টিক পোয়েট্রি অফ মাইস্টিক পোয়েট্রি নাম দিয়েছিলেন আর কি পুরা নামটা, বা চর্যাপদের ইংরেজি অনুবাদককে সেটা মনে করেন যে হাসনা জসীমউদ্দিন মওদুদ। আশা করি উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে। এবার আহত বিশেষণ পদের বিশেষ্য রূপ কোনটি? আহত বিশেষণ, এই পর্যন্ত অনেকে রাইট উত্তর দিয়েছ। তারপরে সুমাইয়া রাইট উত্তর, কাফি, সামিয়া রাইট উত্তর, রাজনীতিবিদ বুঝি না, কিন্তু একটা ভালোবাসার মানুষ হিসাবে আপনাকে পেয়েছি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তার মানে খেয়াল করেন অনন্ত সরকার, আচ্ছা অর্পণ বলতেছে, আচ্ছা অর্পণ, আচ্ছা রাজনীতিবিদ বুঝি না, কিন্তু একটা ভালোবাসার মানুষ হিসাবে আপনাকে পেয়েছে। অন্তর, ধন্যবাদ ভাই, তোমাকেও আমি অনেক ভালোবাসি। ঠিক আছে, তোমাকে আমি অনেক স্নেহ করি, কিন্তু তুমি আমার কথা রাখলা না। তুমি শেষ পর্যন্ত ভুট্টু সাহেবের কথা রাখো। এর জন্য তুমি ভবিষ্যতে বাসমারা খাওয়ার থেকে যাতে তোমাকে আল্লাহ করে রক্ষা করে, সেই দোয়াই আমি সব সময় করি। চন্দন, আমি তোমার এলাকায়, ঠিক আছে, তুমি দাওয়াত দিলা চন্দন, আসলাম, কিন্তু তোমাকে দেখলাম না। তুমি তো কলকাতার দাদাদের মতো হয়ে গেছো, যে দাদা খেয়ে আসছেন নাকি গিয়ে খাবেন। ঠিক আছে, এবার তাহলে খেয়াল করো, আহত বিশেষণ পদের বিশেষ্য রূপটা কি হবে? আহত, আহত বিশেষণ পদের বিশেষ্য রূপটা কোনটা? মানে একটা পদকে, একটা এই আহত বিশেষণ পদের আক্রমণ, আক্রান্ত, নির্যাতন নাকি আঘাত, কোনটা রাইট উত্তর? একটা অ্যাডজেক্টিভ জাত শব্দকে নাউন বানানোর প্রসেস দুইটা। একটা তবে বেসিক্যালি দুইটা, একটা তা এবং জফলা যোগ করা হয়। তাহলে এই জায়গায় নাউন কথাটা বলা হয়েছে। আক্রমণ হবে না, মানে আহত হয় কখন? মানে আক্রমণ করার পরে, আক্রমণ করা এটা আক্রান্ত, আক্রান্তটা অ্যাডজেক্টিভ। তারপর নির্যাতন করা, এটা তার মানে আক্রমণ। তার মাঝে এই জায়গার ভিতরে তুমি চিন্তা করো আঘাত করা, তাকে কি করা? আঘাত করা। তার মানে তিনেরটা রাইট উত্তর হবে কোনটা বলেন তো? 4 নাম্বারটা। কোনটা হবে? 4। তিনের উত্তরটা কত হবে? 4। আশা করি তোমরা এই জায়গায় উত্তরটা বুঝতে পেরেছো। মন শব্দটি কোন পদ? আল্লাহ রে আল্লাহ, এই প্রশ্নটা নিয়া, এই মনের কারণে, ঠিক আছে, মন নিয়ে তোমাদেরকে একটা ওয়াজ করি, একটা ঘটনা বলি। যেমন দেখো, আমার এই মুহূর্তে যারা ক্লাস করতেছে, তোমাদেরকে বলতেছে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, বলি কি বলি না? এই যে নেয়ামুল ভাই একটা মন নিয়ে প্যারা দিল। আবার যখন তোমার বাসায় টিচার আসে, তোমার হোমওয়ার্ক দিলাম, এগুলা করলা না, হ্যাঁ, তার মানে কি তোমার মনে নাই? তার মানে দেখো মনের উপরে আবার চাপ দেয়। এবার বাপ মা বলে, এই কোচিংয়ে যাচ্ছস ভালো কথা, এমন কোনো কাজ কাম করবি না যার মান সম্মানের মধ্যে, পরিবারের মান সম্মান বা ইজ্জতের উপরে কি আসে? হামলা আসে। সব সময় মান সম্মানের কথা কি রাখবি? মনে রাখবি। আল্লাহ, এরপরে যখন রাতের বেলায় ঘুমাও, ঘুমানোর আগে তোমার বাবুটা হয়তো ফোন দিয়া বলে, বাবু ঘুমানোর আগে কি করো? আমার একটা ফোন দিও, ফোন দিতে ভুলো না, আমার কথা কি রাইখো? মনে রাইখো। এই যে দেখো তোমার মনের উপরে চাপের উপর চাপ, তার মানে অনেক ধরনের চাপাচাপি, প্রতিদিন রোলার কোস্টার সহ অসংখ্য মেট্রো রেল, এলিভেটেড, এরপরে অনেক কিছুই যায়, রকেট প্লেন যায়, মনের উপর চাপ। তার মানে এই মন নিয়ে কত কারবার। অনেকে আবার এই রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টে, অনেকে এলাকার চিপা চাপায় মন বিনিময় করতে গিয়ে ধরা খাওয়ার ভয়ে এখন ওরা রাজধানীতে মন নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করেছে বিভিন্ন রেস্টুরেন্টে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি, মন নিয়ে তোমাদের অনেক অভিজ্ঞতা আছে। ঠিক আছে, এই মন দেয়া নেয়া, মনটা কোন পদ বলতো? বিশেষ্য পদ। কোন পদ? বিশেষ্য পদ। তার মানে এটা অনেকেই এটা ভুল করেছে। সুমাইয়া বলতেছে এটা বিশেষ্য।
আর বাবু না থাকলে, এই আব্দুল্লাহ রায়হান, তোমার বাসায় বাবু আছে, না দেখে ভালোবাসা যায় না। ওই যে না বলে তো পারছি না, একজন বক্তৃতা দিয়েছিল বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা, মানে হচ্ছে দেখা না দিলে বন্ধু কথা কইও না। ঠিক আছে, তুমি বিদেশ থেকে আওয়াজ দাও, আওয়াজ তুলো, দেখা না দিলে বন্ধু কথা কইও না। এখন তো ভাইয়া তোমারও তো অবস্থা এটা হইছে, দেখা দেয় না কিন্তু কথা কইতে হয়। যদি থাকে মন্দুর মন গাং পাইরিতে কতক্ষণ। ঠিক আছে, তার মানে এই জায়গায় রাইট উত্তরটা হচ্ছে বিশেষ্য। রাইট উত্তরটা হচ্ছে কি বলতো? বিশেষ্য। রাইট উত্তরটা হচ্ছে কি বলতো? বিশেষ্য। এরপরে খেয়াল করো, তোমরা আসলে সর্বোচ্চ সংখ্যক ক্লাসটাকে শেয়ার করো আর কি। যদি তোমাদের দিলে লয় তাইলে একটু শেয়ার করবা। ঠিক আছে, দেখবো হচ্ছে এই শেয়ার করবা যারা, শেয়ারেই কিন্তু কেয়ার। এই কেয়ার থেকেই মনে করো যে তোমাদের অনেক কিছু হয়ে যাবে। ঠিক আছে, একদিন এরকম শেয়ার এরপরে কেয়ার হইতে হইতে ওয়া 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 বাচ্চা বাচ্চা হয়ে যাবে। ঠিক আছে, উপসর্গ যুক্ত শব্দ নয়, উপসর্গ যুক্ত শব্দ নয়। এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। তোমরা এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে তোমরা আমাকে একটু বলো এটা রাইট উত্তর কোনটা হবে। রাইট উত্তর কোনটা হবে? রাইট উত্তর কোনটা হবে আমাকে একটু বলো। রাইট উত্তরটা কোনটা হবে আমাকে একটু ইম্পর্টেন্ট খেয়াল করো। উপসর্গ। উপসর্গ শব্দের অর্থ কি জানা আছে কারো? উপসর্গ শব্দের অর্থ হচ্ছে কি? লক্ষণ। তোমরা এই দিক দিয়ে কমেন্টস করো আর আমি এটা সম্পর্কে একটু কথা বলি। উপসর্গ হচ্ছে অব্যয়জাত শব্দ। অব্যয় মানে কি? যার কোনো ব্যয় বা পরিবর্তন হয় না। উপসর্গ হচ্ছে কি বলতো? অব্যয়জাত শব্দ, যার কোনো কি হয় না? ব্যয় বা পরিবর্তন হয় না। যেমন দেখে হচ্ছে রাসেল, একটা শব্দ লিখলাম কি? রাসেল। বা একটা শব্দ লিখলাম কি বলতো? মামুন। বলতো কি লিখছি? মামুন। এই যে দেখো মামুন কথাটা আমি লিখলাম, এখন হচ্ছে মামুন শব্দটা এটা কি? একটা নাউন। এই নাউনটাকে আমি রিপ্লেস করলাম কি দ্বারা? সে দ্বারা। বলতো কি দ্বারা? সে দ্বারা। নাউনকে রিপ্লেস করা যায় কি দ্বারা? সে দ্বারা। এখন হচ্ছে মামুন বা সে কি করে? পড়াশোনা করে। তাইলে হচ্ছে কি করে? করে। এই করেটা কোন কাল? বর্তমান কাল। করেটা কোন কাল? বর্তমান কাল। মামুন সে মামুন ও মামুন বা হচ্ছে সে নিয়মিত কি করে? পড়াশোনা করেছিল। ছিলটা কোন কাল বলতো? অতীতকাল। এখন হচ্ছে খেয়াল করো, নাউনেরও পরিবর্তন হয়, প্রনাউনেরও পরিবর্তন হয়। তার মানে হচ্ছে সবগুলা পদেরই পরিবর্তন হয়, কিন্তু অব্যয়ের পরিবর্তন হয় না। যেমন একটা কথা বললাম হচ্ছে কিন্তু, দেখো তো ভাইয়া করে শিকার কিন্তু, সুতরাং, বরং, রা, এই যে এগুলার কি কোনো প্রকার রিপ্লেস করা যায় অন্য কিছু দিয়া? করা যায় না। তার মানে এই কারণে রাইট উত্তর হচ্ছে কোনটি? উপসর্গ যুক্ত শব্দ নয়। তার মানে এই জায়গাটা থেকে খেয়াল করো তুমি, উপসর্গ তার আগে যুক্ত হবে যেই শব্দটার আগে থেকে কি হয়? অর্থ হয়। যেই শব্দটার আগে থেকে কি হবে বলতো? বেসিক্যালি অর্থ হবে। যেই শব্দটার আগে থেকে অর্থ হবে তার তার আগে উপসর্গ বসে অর্থের কি করবে? পরিবর্তন করবে। তার আগে উপসর্গ বসে কি করবে? অর্থের পরিবর্তন করবে। তার আগে উপসর্গ বসে কি করে? অর্থের পরিবর্তন করবে। তার আগে উপসর্গ বসে কি করবে? অর্থের পরিবর্তন করবে। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো ভাই? এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করো। তাহলে এই প্রশ্নটার রাইট উত্তর হবে কি একটু বলো তো? কোনটি হচ্ছে উপসর্গ যুক্ত শব্দ? কোনটি উপসর্গ যুক্ত শব্দ? এই প্রশ্নটার রাইট উত্তর কি হবে? যেই শব্দটার আগে থেকে অর্থ আছে তার আগে উপসর্গ বসে। দেখো নির্মাণ, এইরকম নামের কোন শব্দের অর্থ তোমার বাংলা ব্যাকরণে তোমাদের জানা আছে কিনা, বাট আমার জানা নাই। দেখো মূল, নির্মূল, এই যে ময় রয় ময় র আ আ আ আ, এরকম শব্দের অর্থ জানা নাই। এবার হচ্ছে লাম শব্দের কি কোনো অর্থ আছে? লাম শব্দের কি কোনো অর্থ আছে? নীলাম। লাম শব্দের কি কোনো অর্থ আছে? তোমরা একটু বলো তো আছে কিনা। তার মানে খেয়াল করে এই যে তল শব্দের অর্থ আছে কি নাই? আছে।
আছে, তার মানে এই জায়গাটার ভিতরে রাইট উত্তর হচ্ছে কি বলতো, হচ্ছে নি। যেই শব্দটার আগে কি আছে, অর্থ আছে। অর্থ থাকার আগে যদি উপসর্গ বসে অর্থের পরিবর্তন করে, তাহলে এটাই হচ্ছে কোন উত্তর, রাইট উত্তর। এবার বলতেছে এই জায়গার ভিতরে খেয়াল করো, তার মানে খেয়াল করো কোনটি উপসর্গ যুক্ত শব্দ নয় বলছে। এই জায়গা দেখে হচ্ছে তলের অর্থ আছে, নির্মূল যার কোনো কি নাই, মূল নাই, মূল শব্দটার কি আছে, অর্থ আছে। মান শব্দটার কি আছে, অর্থ আছে। এর আগে তার মানে অর্থযুক্ত শব্দ এটা, অর্থযুক্ত শব্দ এটা। বলতেছে কোনটি উপসর্গ যুক্ত শব্দ নয় বলছে, নয়। এই কারণে এই প্রশ্নের উত্তরটা হবে গ নাম্বারটা। কত নাম্বার হবে, গ নাম্বারটা হবে রাইট উত্তর। কারণ মান শব্দটার কি আছে, অর্থ আছে। তার মানে খেয়াল করো, এর কারণে নিটা হচ্ছে উপসর্গ, মূল শব্দের অর্থ আছে, তার আগে নিটা হচ্ছে কি উপসর্গ। তল শব্দটার কি আছে, অর্থ আছে, তার আগে নিটা কি বলতো, উপসর্গ। বাট লাম শব্দটার আগে থেকে অর্থ জানা নাই বিদায় এই জায়গায় নিটা আগে উপসর্গ মনে হইল, বাট এই জায়গায় কি নাই, কোনো অর্থ নাই। আশা করি উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। এবার তাইলে খেয়াল করো শব্দের আগে বসে কোনটি। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষার একটা প্রশ্ন, তোমরা দেখবা শব্দের আগে বসে কোনটি, শব্দের আগে বসে কোনটি। তোমাদেরকে একটা কথা বলি, আগে এই কথাটা তোমাদেরকে একটু একটা টেকনিক্যালি বা একটা টিপস দেই। তোমাদের এই পর্যন্ত আমি 5টা প্রশ্ন করেছিলাম, 5টা প্রশ্ন করেছিলাম। এই 5টা প্রশ্নের মধ্যে রাইট হয়েছে কার কার? আচ্ছা আচ্ছা, অনন্ত সরকার বলতেছেন সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, সাউন্ড কি এই মুহূর্তে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো ভাইয়া। আচ্ছা, অনেকে বলছে হচ্ছে সাউন্ড প্রবলেম। আমার দিক থেকে সাউন্ড ঠিক আছে, তারপরও একটু এই মুহূর্তে সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। তোমরা হচ্ছে একটু কমেন্টস করো যে আসলে সাউন্ডটা আসলে ক্লিয়ার কিনা। এই জায়গা থেকে আমি একটা নিনজা টেকনিক বলে দিব, যে টেকনিকের মাধ্যমে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, এটা নিয়ে আজকের পর থেকে আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। তোমাদেরকে একটা কথা বলি, আগে ধরো হচ্ছে আমি বা আমরা প্রত্যেকেই এই দুনিয়া আসার আগে আমরা কই ছিলাম, বেহেশতে। বেহেশতে এই দুনিয়া আসার আগে আমরা কই ছিলাম, বেহেশত। তার মানে হচ্ছে বেহেশতে ছিলাম। বেহেশত মানে কি বলতো, স্বর্গ। আচ্ছা, বেহেশতের মানে কি বলতো, স্বর্গে কি আমরা এখন ছিলাম না আগে ছিলাম, আগে। স্বর্গে কখন ছিলাম বলতো, আগে বা পূর্বে। স্বর্গে কখন ছিলাম, আগে বা কি বলতো, পূর্বে। স্বর্গে কখন ছিলাম, আগে বা কি বলতো, পূর্বে। আগে বা কি, পূর্বে। তার মানে কি উপরে, স্বর্গটা কি নিচে না উপরে। আমরা জানি হচ্ছে স্বর্গটা অলওয়েজ হচ্ছে উপরে বসে। স্বর্গটা কোথায় বসে, অলওয়েজ উপরে। স্বর্গটা কোথায় বসে, উপরে। স্বর্গটা কোথায় বলতো, উপরে। স্বর্গটা কোথায়, উপরে। তার মানে উপরে স্বর্গ, উপরে স্বর্গে আমরা কখন ছিলাম, আগে। তার মানে আগে পরের প্রশ্নে একমাত্র কথাটা যদিও বলাটা ঠিক না, ভুল। একমাত্র বলবো না, উপসর্গটাই আগে। এছাড়া বাকি সবকিছু আগে পরের প্রশ্নে, আগে পরের প্রশ্নে বাকি সবকিছু কোথায় বসে বলতো, পরে। আগে পরের প্রশ্নে উপসর্গটা হচ্ছে আগে, বাকি সবকিছু কি বলেন তো, পরে। বাকি সবকিছু কি, পরে। তার মানে হচ্ছে আগে পরে আগে বসবে কোনটা, উপসর্গটা। আর প্রত্যয়, অনুসর্গ, বিভক্তি এই প্রত্যেকটাই কোথায় বসবে বলেন তো, পরে। এত কনফিউশনে কি দরকার, প্রত্যয় লিখতে প্রথম বর্ণটা কি দিয়ে, প দিয়া। তার মানে এটা কোথায় যুক্ত হয়, পরে যুক্ত হয়। বাকি সবকিছু পরে। তোমাদেরকে একটা প্রশ্ন করি, অনেকের কাছে মনে হইতে পারে ও আল্লাহ, এত সহজ কোশ্চেন জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা আসে, কি মজা কি মজা। আরে ভাইয়া, বাংলায় ধরো 30টা প্রশ্ন, 30টা প্রশ্নের ভিতরে 5টা প্রশ্ন দিল একেবারে সহজ, আর বাকি 25টা এমন বাস মারা দিব অজ্ঞান হয়ে যাইবা, তোমার জ্ঞান ফিরবে না। 999 ফোন দিয়েও কাম হবে না। এরকম দুই একটা সহজ প্রশ্ন দিয়া তোমারে হচ্ছে লোভ দেখায়, ঠিক আছে। এই 4-5টা প্রশ্ন দিয়া বাকি 25টাকে তুমি সহজ ভাবলে হবে না, ঠিক আছে। পরীক্ষার হলে এই সহজ প্রশ্নের স্টুডেন্টরা দেয়া হয়, যাতে স্টুডেন্টরা এই সহজ প্রশ্নটা পাইয়া বাকিগুলা তালে তালে উত্তর দেয়, ডিপলি চিন্তা না করে। প্রশ্নের ভিতরে হচ্ছে অনেক মনে করো যে হচ্ছে, আচ্ছা, বলতেছে ভাইয়া ফোনের সাউন্ড
বাড়ানো আছে, বাট আপনার কথা শোনা যায় না তো ভাইয়া, আমি কিছুই শুনতে পাচ্ছি না। আচ্ছা, এই জায়গাটা একটু আমরা হচ্ছে ঘটনাটা একটু ঘটনা করছি, তদন্ত টিম গঠন করছি, একটু দেখছি কি হয়। একটু সাউন্ডটা একটু দেখেন তো, সাউন্ড প্রবলেম হচ্ছে। জনগণ বলতাছে, জনগণের জন্যই তো এত চেষ্টা। জনগণ বলতাছে শোনা যায় না। কি শোনা যায় না? সাউন্ড শোনা যায় না। কাটটা? ও ভাই, আপনার মানে হচ্ছে মিউট হয়ে গিয়েছে। আপনি লাইভ থেকে বের হয়ে আবার একটু ঢুকেন। হ্যাঁ ভাই, কথা কি বুঝাইতে পারছি? লাইভ থেকে বের হয়ে আবার একটু ঢুকেন, তাহলে আপনার শোনা যাবে। ঠিক আছে? পরীক্ষার প্রশ্নের উত্তর না পারলে 999-এ কল দিব। আরে অন্তর সরকার, পরীক্ষার হল থেকে বাইরে হয়ে না 999-এ ফোন দিবা, তাইলে তখন যখন তুমি ফোন দিবা তখন তোমার সেন্সটা তো ঠিক থাকবে রে ভাই। যখন তুমি অজ্ঞান হয়ে পড়বা তখন কি করবা? তুমি তো ফোন দেয়া লাগবে না, স্যাররাই যারা দায়িত্বরত কর্তব্যরত ব্যক্তিবর্গরাই তোমাকে 999-এ ফোন দিয়া সেট আপ করে দিবে, ওইটা নিয়ে টেনশন করো না। আমার এক পরিচিত লোক আর কি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হওয়ার কথা ভর্তি পরীক্ষায়, পরে সে 1 ঘন্টার পরীক্ষা 40 মিনিট দিয়া চিল করতে করতে পরীক্ষার হলে বের হইছে। বের বলতেছে আই উইল বি এ হচ্ছে টপার ইন ইউনিভার্সিটি অফ ঢাকা, মানে সে ঢাকা ইউনিভার্সিটিতে টপার হবে, ফার্স্ট হবে, এমন কিছু একটা। বাট পরবর্তীতে দেখা গেছে কি, একটু পরে ফোন দিচ্ছি। তো এরপরে যেটা বললো, সে হচ্ছে পরীক্ষার পরে তার মনে হইলো সে স্যাট কোডে ফিল আপ করে নাই। কি করে নাই? স্যাট কোডে ফিল আপ করে নাই, তারপর সে সেন্সলেস বা অজ্ঞান হয়ে গেছে। তার মানে হচ্ছে এরকম অনেক ঘটনা ঘটে। তার মানে হচ্ছে সহজ কথা সহজে বলা যায় না। হয়তো দেখো, তোমার যার সাথে ছোটবেলায় একসাথে কোচিং এ যাইতা, মক্তবে যাইতা, ওই ছেলেটাকে বা মেয়েটাকে তোমার কি লাগছে? ভাল লাগছে। এই ভালো লাগার ছোট্ট কথাটাকে না বলার মধ্য দিয়া, সহজ কথাটা তুমি বলতে পারো না, এই না বলার কথার মধ্য দিয়ে সে অলরেডি 2-1টা বাচ্চার মা হয়েছে। তার মানে সহজ কোশ্চেনটা পরীক্ষার হলে সহজে তুমি উত্তর করতে পারবা না, না পারাটাই হচ্ছে স্বাভাবিক। আশা করি বিষয়টা হচ্ছে গুরুত্ব দিয়া দেখবা। ঠিক আছে, এবার তাইলে ভাই, ঠিক আছে, এই মুহূর্তে আমি আমার সর্বোচ্চ যে শক্তি বা এনার্জি, মানে এই হুনুলুলু সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? হুনুলুলু সম্পর্কে? হুনুলুলু হচ্ছে আমেরিকার 50টা স্টেটের একটা স্টেটের রাজধানীর নাম হচ্ছে হুনুলুলু। কথাটা বুঝছো? আমেরিকার 50টা স্টেটের যে কোনো একটা রাজধানীর নাম হচ্ছে হুনুলুলু। এখন কোন স্টেটের সেটা হচ্ছে কথা। আর একটি কেমন ধ্বনি, আর রটা হচ্ছে একটা তারণজাত ধ্বনি। তারণা মানে একটা প্রেরণা। তারণা মানে কি? একটা প্রেরণা। যেমন বললাম যে হচ্ছে বড় বড়, ঢাকা শহরের বিল্ডিংটা কি? বড় বড়। বলো তো কি? বড় বড়। তোমরা আবার রাস্তা দিয়ে কোনো মেয়ে হাইটা যাওয়ার সময় তুমি হয়তো এরকম বলো, দেখতেছো মেয়েটা কত বড় লম্বা, কত বড় কি লম্বা। তো এই যে তার মানে খেয়াল করো, এই যে হচ্ছে এই রটা বলার সাথে সাথে একটা তাড়না বা একটা প্রেরণার একটা তৈরি হয়। তার মানে হচ্ছে এই রটা হচ্ছে তারণজাত ধ্বনি। কোন ধ্বনি? তারণজাত ধ্বনি। তার মানে এটা তোমরা জানো। ফলাযুক্ত শব্দ কোনটা? হ্যাঁ, ফলাযুক্ত শব্দ কোনটা? তোমরা একটু দ্রুত কমেন্টস করবা, ফলাযুক্ত শব্দ কোনটা? এই মুহূর্তে সাউন্ড ঠিক আছে কিন্তু? একটু আগে জিনিসটা কিন্তু কলকাতা থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ, এবং কলকাতা থেকে নিয়ে আসার আগে এটা আগে ছিল হুনুলুলু। স্যার মাইকে তাহলে নিচে লাগাইছিল। আচ্ছা ঠিক আছে, তুমি বাবু, অন্তর সরকার বাবু, তুমি এটার উত্তর দাও। হ্যাঁ সোনামণি, উত্তর দাও। অনন্ত সরকার, সরকার হচ্ছে ফার্সি ভাষার শব্দ। অনন্ত সরকার, বিয়ার একটা দরকার। ঠিক আছে, অনন্ত তোমার কি আছে নাকি নাই ভাইয়া? আচ্ছা, অনন্ত বলেছে, এটা রাইট উত্তর হচ্ছে পল্লব।
প লয় 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 লয়, এটা হচ্ছে বফলা। কোন ফলা বলো তো? বফলা। পল্লব বানানটা কি ঠিক আছে? প লয় লয় ব, পল্লব। তার মানে হচ্ছে পল্লব, তার মানে হচ্ছে এই জায়গায় ফলাযুক্ত শব্দটা হচ্ছে কি বলতো? পল্লব। লিপসা, এটা হচ্ছে যুক্ত বর্ণ, এটা হচ্ছে যুক্ত বর্ণ, এটা হচ্ছে রেফ যুক্ত শব্দ। বাট এই জায়গায় রাইট উত্তর হবে কোনটা বলতো? হচ্ছে এ নাম্বারটা। ঠিক আছে, এবার তাহলে হচ্ছে ইয় একটি কি? ইয় একটি কি বলতো? ইয় ইয় একটি কি? আমরা জানি বর্গের 5 নম্বর বর্ণগুলা, বর্গের 5 নম্বর বর্ণগুলা ও, ইয়, মূর্ধন্য ন, দন্তন্য ন, ম। বর্গের 5 নম্বর বর্ণগুলাকে আমি কি বলতে পারি? নাসিক্য বর্ণ বলি। বর্গের 5 নং বর্ণগুলাকে কোন ধ্বনি বলি? নাসিক্য ধ্বনি বলি। এইগুলাকে ইংরেজি লেটার এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? আমরা জানি যে কোনো বর্গের 1 এবং 2 নম্বর বর্ণ হচ্ছে অঘোষ। কি বলতে পারি? অঘোষ। এবং 3, 4, 5 এই বর্ণগুলা কোন কোন নাম্বার বর্ণ? ঘোষ বর্ণ। বলতো কোন বর্ণ? ঘোষ বর্ণ। কোন বর্ণ? ঘোষ। যেহেতু 5 নাম্বার বর্ণ, ডেফিনেটলি এটা কোন বর্ণ? ঘোষ বর্ণ। বলতো কোন বর্ণ? ঘোষ বর্ণ। তার মানে হচ্ছে আবার খেয়াল করো, এবং যেহেতু হচ্ছে আবার একটা কথা বলি আমরা প্রায় সময়, 1, 3, 5 এই যে দেখো বর্গের 5টা বর্ণের মধ্যে 1, 3, 5 হচ্ছে বিজোড়। তাহলে তোমরা জানো জোরের শক্তি বেশি না বিজোড়ের? ডেফিনেটলি হচ্ছে জোরের শক্তি বেশি। তোমরা জানো হচ্ছে জোর যার মূল্যক তার। তার মানে হচ্ছে জোরগুলা হচ্ছে মহাপ্রাণ এবং বিজোড়গুলা কি বলতো? অল্প প্রাণ। তার মানে বর্গের 5 নম্বর বর্ণগুলা ও, ইয়, মূর্ধন্য ন, দন্তন্য ন, ম এগুলো হচ্ছে নাসিক্য প্লাস ঘোষ প্লাস হচ্ছে অল্প প্রাণ এবং ব্যঞ্জন ধ্বনি। তার মানে হচ্ছে সবগুলাই হচ্ছে রাইট উত্তর। সবগুলাই হচ্ছে কি বলতো? রাইট উত্তর। এই মুহূর্ত পর্যন্ত 9টা প্রশ্নের উত্তর তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলে যাচ্ছি, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো জাহাঙ্গীরনগরের প্রশ্ন, কোনটি ভাষার মৌলিক অংশ নয়? তোমাদেরকে আগে বলি ভাইয়া, আগে প্রশ্নটা বুঝো। ভাষার মৌলিক অংশ নয়, কোনটি ভাষার মৌলিক অংশ নয় মানে কোনটা ছাড়া মনোভাব প্রকাশ করা যায়? কোনটা ছাড়া মনোভাব মানে হচ্ছে ভাষাটাকে তুমি ইউজ করতে পারবা, অর্থবহ করতে পারবা। যেমন বললাম মুরব্বি মুরব্বি, এই যে এটা কি একটা সাউন্ড? তার মানে এটা দ্বারাও কিন্তু তুমি তোমার মনোভাব প্রকাশ করতে পারবা। কথাটা বুঝো। এখন তারপরে কি আছে? শব্দ। ভাষার মৌলিক মৌলিক অংশ নয়, ভাষার মৌলিক অংশ তো শব্দ। যেমন বললাম, দেখো একটা শব্দ বললাম রাত। এই রাত শব্দটার অর্থ আছে কি নাই? রাত শব্দটা ডেফিনেটলি অর্থ আছে কি নাই? আছে। তার মানে এটা শব্দ। রাতের আগে যদি আমি লিখলাম কয়কার কা, ময়কার মা, তয়কার তা, তার মানে কি লিখছি নিজেও জানি না। তাকার মা, তার মানে এটার অর্থ নাই। তার মানে এটা কি না? শব্দ না। অনেকগুলা, তার মানে হচ্ছে এটা রিলেটেড, এটা রিলেটেড, প্রত্যেকটাই রিলেটেড। তবে এই যে আমাদের মৌলিক অংশ নয়। যেমন আমি তোমাকে একটা বর্ণ লিখলাম, ধরো হচ্ছে কি লিখলাম, কি লিখলাম ভাই, একটা বর্ণ যে কোনো বললেন, যেমন বললাম হচ্ছে জ। এই জ শব্দটার কি কোনো অর্থ আছে? বলতো হচ্ছে এই যে ঠ, ঠ শব্দটার ঠ বর্ণের কি কোনো অর্থ আছে? নাই। তার মানেই হচ্ছে বর্ণ, সকল বর্ণেরই যে অর্থ আছে এমন কিন্তু না। তার মানে যেটার অর্থ নাই সেটাকে আমরা কি বলতে পারবো না? মৌলিক অংশ বলতে পারবো না। সকল ধ্বনির অর্থ থাকে না, কিন্তু ধ্বনির তো অর্থ থাকে, সেটাই সেই অর্থে এই জায়গায় রাইট উত্তর হচ্ছে 4 নাম্বারটা। কত নাম্বারটা? অংশ নয়, 4 নাম্বারটা। এই 10টা প্রশ্নের মধ্যে কার কার 10টাই রাইট হয়েছে আমাকে একটু বলো। কার কয়টা রাইট হয়েছে আমাকে একটু বলে দাও। কার কয়টা রাইট হয়েছে আমাকে একটু বলো। কার কয়টা রাইট হয়েছে একটু বলো, আমি নামগুলা ঘোষণা করব। কার কয়টা রাইট হয়েছে? কার কয়টা রাইট হয়েছে একটু দ্রুত বলো। কার কয়টা রাইট হয়েছে? ঠিক আছে, আমি নামগুলা শুনতে চাই। কার কয়টা রাইট হয়েছে? আচ্ছা, অনন্ত সরকার বলল কারে জানি দেখলাম মাত্র। তুমি কারে দেখছো তুমিই ভালো জানো। তোমার স্বপ্নের মধ্যে অন্য কেউ আসছে কিনা একটু খেয়াল করো। ঠিক আছে, এবার তাইলে খেয়াল করো, নত্যবিধি অনুসারে, নত্যবিধি মানে কি? মূর্ধন্য ন। আর মূর্ধন্য ন ব্যবহার হয় শুধুমাত্র তৎসম শব্দে।
নত্যবিধি অনুসারে কোন বানানটি ভুল? ধরন বানানটা হচ্ছে রাইট 100%। কারণ হচ্ছে এই ধরনটা হচ্ছে তদ্ভব ভাষার শব্দ। কোন শব্দ বলতো? তদ্ভব ভাষার শব্দ। ধরনটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে রাইট। এরপরে দেখো হচ্ছে রূপায়ণ, আয়নযুক্ত শব্দ, এটাও কি বলেন তো? রাইট। পুরনো, এটাও কি বলেন তো? রাইট। পুরনো শব্দটা কি? এটাও কিন্তু রাইট। বাট পরগনা শব্দে ডেফিনেটলি হচ্ছে দন্তন্য ন হবে। পরগনা শব্দে কোন ন হবে? দন্তন্য ন। তার মানে হচ্ছে 11-এর উত্তর হবে কি বলতো? সি নাম্বার, অর্থাৎ হচ্ছে গ। 11টা কি হবে বলতো? সি হবে। কার কয়টা হয়েছে আমি এই পর্যন্ত দেখতে চাই। আচ্ছা, না স্যার, ক্যামেরার পিছনে কেউ ছিল। এটা না বইলা তোমার কাজ হচ্ছে বাবু 11, ওরা 11 জন, এই 11টার ভিতরে তোমার কয়টা হয়েছে একটু কমেন্টস করো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই। কোথায় মূর্ধন্য ন বসে না? তুমি যখন হচ্ছে নত্য বিধানটা পড়বা, নত্য বিধানের মধ্যে কথা বলা আছে, দেখো কোথায় মূর্ধন্য ন হবে না। জাবিমানি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 সেশনে আসছে সমাসবদ্ধ শব্দে, পদের শব্দে, তারপরে হচ্ছে কোথায় মূর্ধন্য ন হবে না। বিদেশি শব্দের বানানে হবে না, সমাসবদ্ধ শব্দে হবে না, তার মানে হচ্ছে পদের শেষে হবে না, দন্ত ধ্বনির পরে, দন্ত মানে কি? দাঁত। তার মানে খেয়াল করো এই জায়গাটার ভিতরে রাইট উত্তর কি আছে? দন্ত মানে কি? কত। তার মানে হচ্ছে কত মদ। তার মানে হচ্ছে এই জায়গার ভিতরে বেসিক্যালি রাইট উত্তর নাই। 12 নাম্বারটার মধ্যে এই জায়গায় রাইট উত্তর নাই। এই জায়গার ভিতরে হচ্ছে রাইট উত্তর নাই, মূর্ধন্য ন হবে না। বিদেশি শব্দের বানানে সবগুলা শেষেই হবে না, এই জায়গায় রাইট উত্তর নাই। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি হচ্ছে ব্যর্থ শব্দে সন্ধি বিচ্ছেদ। দেখো আমি এটা অনেকবার ক্লাসে পড়িয়েছি। সন্ধিজাত শব্দে যদি জফলা থাকে, জফলার পরিবর্তে কি কোনকার হবে? রস্যিকার বা দীর্ঘিকার হবে অর্থের প্রয়োজনে। কেন হবে? অর্থের প্রয়োজনে। কেন হবে? অর্থের প্রয়োজনে। কেন হবে বলতো? অর্থের প্রয়োজনে। রস্যিকার বা দীর্ঘিকার হবে কার প্রয়োজনে বলতো? অর্থের প্রয়োজনে। এই জায়গায় দেখো বয়ের পরিবর্তে কি বলতো? ব। জফলার পরিবর্তে কোনকার? রস্যিকার। তুমি যদি কেউ রস্যিকার না দিয়া যদি তুমি দীর্ঘিকার দাও, বয় দীর্ঘিকার বি দিয়া, কোনো অর্থ কি তোমার কি জানা আছে? জানা তো নাই, তার মানে রস্যিকার। এরপরে যদি দেও তুমি হচ্ছে থয়রেফ দাও, থয়রেফ দিলে বি এর অর্থ আছে, বাট থয়রেফের কি কোনো অর্থ আছে? নাই। তার মানে তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি, 39টা ব্যঞ্জন বর্ণের মধ্যে 36টা ব্যঞ্জন বর্ণের সাথে কি আছে? অ আছে। তার মানে ব, 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 বয়ের নিচে কি আছে? অ। আমরা সন্ধি করব কেন? অর্থ জানার জন্য। তার মানে হচ্ছে দেখো এইটার কোনো অর্থ হয় না, এটার কোনো অর্থ হয় না, তাহলে এই জফলার পরিবর্তে কোন কার্ড দিলাম? দেখো এই দুইটা পার্টির অর্থ আছে, এই জায়গায় জফলার পরিবর্তে কোন কার্ড দিতে হবে? রস্যিকার। তার মানে হচ্ছে 13 নম্বর রাইট উত্তর হচ্ছে কত নাম্বার? এ। 13 নম্বরের রাইট উত্তর কি হবে বলতো? এ হবে। সন্ধি শব্দটি ঘটিত হয়েছে কোন প্রক্রিয়ায়? তাইলে এই জায়গাটার মধ্যে খেয়াল করেন, সন্ধি শব্দটা ঘটিত হয়েছে কি প্রক্রিয়ায়? আমি তোমাদেরকে একটা কথা পড়াইছি ক্লাসের ভিতরে, যারা যুক্ত আছো, যারা আসলে ক্লাস থেকে, আমার এই ক্লাস থেকে হচ্ছে তোমাদের উপকার হচ্ছে কিনা ক্লাসগুলা, আসলে আমার ক্লাসগুলা করে কি তুমি অন এন অ্যাভারেজ তথ্য পাও নাকি এক্সক্লুসিভ তথ্য পাও, বা এই ক্লাসগুলো আসলে চালানোর দরকার আছে কিনা, তোমাদের পড়াশোনায় কনসেপ্ট ক্লিয়ার হয় কিনা, সেই বিষয়গুলোও তো আমাদেরকে একটু ওপিনিয়নে বা কমেন্টসে জানাতে পারো। প্রয়োজনে হচ্ছে আমাদের সিদ্ধান্ত নিব, তোমাদের প্রয়োজনে তোমাদের যেটা হয় সেটাই ভালো। তোমাদের ওভারঅলি আমার এই বাংলা ক্লাসগুলা কেমন লাগে বা তোমাদের কাছে উপকার হয় কিনা, ফ্রুটফুলি মনে হয় কিনা সেটা একটু জানাও। বা এই জায়গার ভিতরে তো আমি লুঙ্গি ডান্সও দিতে পারি, পারি না? লুঙ্গি ডান্স পারি তো। লুঙ্গিটা ওইরা যেই ডান্স দেয়া হয় তার নাম কি বলা হয়? লুঙ্গি ডান্স। লুঙ্গি ডান্স দিলে কি পরীক্ষা আসবে? হুম। তো আমি একটু পড়ানোর চেষ্টা করি, একটু খেয়াল করো সোনামণিরা, একটু পড়ো। এই সন্ধি শব্দটাকে যদি বলা হয় কোন পদ, তাহলে ডেফিনেটলি উত্তরটা হবে কোন পদ? বিশেষ্য পদ। সন্ধি সহ বাংলা ব্যাকরণের প্রত্যেকটা অধ্যায়ে যদি বলা হয় কোন পদ? বিশেষ্য পদ। তার মানে সন্ধি সমাস কারক প্রত্যয় কোন পদ? বিশেষ্য পদ।
আর সন্ধি সহ বাংলা ব্যাকরণের প্রত্যেকটা অধ্যায় কৃৎ প্রত্যয় যোগে ঘটিত। কোন প্রত্যয়? কৃৎ প্রত্যয়। সম যোগ ধা যোগ কি বলতো? ই, তার মানে কি? সন্ধি। বাংলা ব্যাকরণের প্রত্যেকটা অধ্যায় কোন প্রত্যয় যোগে ঘটিত? কৃৎ প্রত্যয় যোগে ঘটিত। তার মানে হচ্ছে সন্ধি শব্দটা উপসর্গ যোগে ঘটিত না। তারপরে হচ্ছে ওইটা নিয়ে তো অনেক আলোচনা করতে হবে। আরেকটা হচ্ছে সন্ধি শব্দটা সমাস যুগেও ঘটিত না। সন্ধি শব্দটা তো সমাস যুগেও হয়, সম যোগ ধি, তার মানে কি? সন্ধি। তার মানে সন্ধি যুগেও হয়, তাইলে হচ্ছে প্রত্যয় যুগে হয়, দুইটা যুগেও হয়। তাইলে এই জায়গায় সন্ধি উত্তর না করে আমি প্রত্যয় করলাম কেন? এই প্রশ্নটা উত্তর কি কেউ দিতে পারলা? সন্ধি না করে আমি নেয়ামুল স্যার রাইট উত্তর করলাম কেন প্রত্যয়টাকে? তোমরা কি কেউ বলতে পারবা? আমি তোমাদেরকে এটার উত্তর দিয়ে দেই। ঠিক আছে, তোমাদেরকে অনেক দরবেশ পড়ায় একই রকম উত্তর থাকিলে যেটা উত্তরটা আগে থাকিবে সেটাই হচ্ছে রাইট উত্তর। বাট এইরকম থিওরি দিয়া তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া চলবে না, চলবে না। তার মানে সদর বদর চলবে না আর কি, সহজ কথা। এতটা মামুর বাড়ির আবদার না যে এমনি হয়ে যাবে। তুমি যারা প্রশ্নটা করে তারা যাই নিয়ে করে, এরকম সুলকানি মার্কা পড়া দিয়ে ইউনিভার্সিটি হবে না। তার মানে সাধিত শব্দ গঠনের, যেমন দেখো গঠন অনুসারে শব্দ কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ, আরেকটা কোন শব্দ? সাধিত শব্দ। তার মানে খেয়াল করো ভাই, সাধিত শব্দ গঠনের প্রধান উপায় হচ্ছে তিনটা। প্রধান উপায় কয়টা? তিনটা। তার মানে হচ্ছে উপসর্গ, তারপরে হচ্ছে প্রত্যয়, তারপরে কি বলতো? সমাস। বাংলা ব্যাকরণে অর্থাৎ বাংলা শব্দ ভান্ডারে সবচেয়ে বেশি শব্দ গঠন হয় উপসর্গ দ্বারা, তারপরে প্রত্যয় দ্বারা, তারপরে কি দ্বারা? সমাস দ্বারা। প্রধান উপায় হচ্ছে কয়টা? তিনটা। প্রধান উপায় কয়টা? তিনটা। আর অপ্রধান উপায়গুলো হচ্ছে সন্ধি, অনুসর্গ, দ্বিরুক্তি, ধ্বনির পরিবর্তন, এক কথা প্রকাশ ইত্যাদি। যদি এই জায়গায় প্রত্যয় না থাকতো দেন হচ্ছে রাইট উত্তর হচ্ছে কোনটা হইতো? সন্ধি। এই কারণে প্রধান উপায় হচ্ছে তিনটা, উপসর্গ, প্রত্যয়, তারপরে কি? সমাস। এই কারণে রাইট উত্তর হয়েছে কত নাম্বারটা? রাইট উত্তর হয়েছে কত নাম্বারটা? 4 নাম্বারটা। যদি প্রত্যয় না থাকতো তাহলে রাইট উত্তর হইতো কি? সন্ধি। আশা করি ব্যাখ্যাগুলা বুঝতেছ। ঠিক আছে, কনসেপ্ট গুলা ক্লিয়ার হচ্ছে কিনা খেয়াল করো। হিমালয় শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত? হিমযোগ আলয়। হিম মানে কি? বরফ। আর হিম মানে কি? বরফ। আলয় মানে কি? ঘর। তার মানে বরফের ঘর। তার মানে কি? সন্ধি যুগে। কি যুগে বলতো? সন্ধি যুগে। বলতো কোন যুগে? সন্ধি যুগে। কোন যুগে? সন্ধি যুগে। তার মানে এটাই হচ্ছে এই জায়গা রাইট উত্তর। এটা কি যুগে বলতো? সন্ধি যুগে। এটাই হচ্ছে রাইট উত্তর, এটা তোমরা পারো। জগন্নাথ, ঠিক আছে, সন্ধিজাত শব্দে যদি, আচ্ছা সন্ধিজাত শব্দে এই জায়গাটা নিয়ে পড়াইতে গেলে সন্ধিজাত শব্দে যদি নয় নয় যুক্ত থাকে, এই যে নয় নয় যুক্ত থাকে, তাহলে প্রথম নয়ের পরিবর্তে খণ্ডত্ব হবে। প্রথম নয়ের পরিবর্তে কি হবে? খণ্ডত্ব হবে। এবং হচ্ছে প্রথম নয়ের পরিবর্তে কি হবে? খণ্ডত্ব। প্রথম নয়ের পরিবর্তে কি হবে? খণ্ডত্ব হবে। এবং বাকি বর্ণ অপরিবর্তিত। বাকি বর্ণ অপরিবর্তিত। যেমন তোমাকে আরেকটা যদি বলি, চলচ্চিত্র, দেখো চলচ্চিত্র, আরো কিছু এক্সাম্পল আছে। চলচ্চিত্র, এই যে যদি কোনো সন্ধিজাত শব্দে তুমি যুক্ত বর্ণ দেখো, প্রথম যুক্ত বর্ণের পরিবর্তে কি হবে? খণ্ডত্ব হবে এবং বাকি বর্ণ কি হবে? অপরিবর্তিত। যেমন চল, এই যে চয়ের পরিবর্তে কি? খণ্ডত্ব। চলত যোগ কি বলতো? চিত্র। এরকম এক্সাম্পল আছে শরৎচন্দ্র, তারপর হচ্ছে তন্ময়, মৃন্ময়, তারপর হচ্ছে চিন্ময়, উজ্জ্বল। তার মানে এই জায়গায় রাইট উত্তর হচ্ছে দেখো নয়ের পরিবর্তে কি? খণ্ডত্ব, বাকিটা যা আছে তা। তার মানে কি? জগন্নাথ। এটা হচ্ছে তৎসম ব্যঞ্জন সন্ধির উদাহরণ। কোন সন্ধির উদাহরণ? তৎসম ব্যঞ্জন সন্ধির উদাহরণ। তৎসম কোন সন্ধির উদাহরণ? ব্যঞ্জন সন্ধির উদাহরণ। আশা করি উত্তরটা বুঝতে পেরেছ। এরপরে বলা আছে দেখো হচ্ছে জগন্নাথ তো গেল, তারপরে কোশ্চেনটা 16 নাম্বার কোশ্চেনটা দেখো, জগন্নাথ গেল। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কি কাকে উৎসর্গ করেন? বারিন্দ কুমার ঘোষ। আচ্ছা, উনি কে? অগ্নিবীণা কাব্যগ্রন্থে টোটাল কবিতা আছে 12টা। কয়টা বলতো?
12টা কবিতা আছে। এই কবিতাটা কিছু কিছু লোক বলে এই কবিতাটার মানে হচ্ছে প্রথম কবিতাটার নাম হচ্ছে রক্তাম্বর। প্রথম কবিতাটার নাম কি বলতো? এই কবিতাটা, এই কাব্য গ্রন্থের প্রথম কবিতাটার নাম হচ্ছে রক্তাম্বর ধারিণী মা। রক্তাম্বর ধারিণী মা এই কবিতাটা নিষিদ্ধ হয় বিদ্রোহী কবিতার জন্য। অগ্নিবীণা কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতার নাম কি বলতো? বিদ্রোহী, যেটা তোমাদের এডমিশন টেস্টে আছে এবং তোমাদের ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে বারিন্দ্র কুমার ঘোষকে। এবার দেখো হচ্ছে কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস। ঠিক আছে, যেমন হচ্ছে উপন্যাসগুলা, নজরুলের উপন্যাসগুলা যদি আমি বলতে চাই, যেমন হচ্ছে বিরাট কুহেলি, লিখলাম হচ্ছে বিরাট কুহেলি, বিরাট কুহেলি, বিরাট কুহেলি মৃত্যু ক্ষুধায় বাদন হারা হলো। তার মানে হচ্ছে বিরাট কুহেলি মৃত্যু ক্ষুধায় কি হলো? বাদন হারা হলো, বাদন হারা, বাদন হারা হলো, বাদন হারা হলো। তার মানে হচ্ছে মৃত্যু ক্ষুধা, তারপরে বাদন হারা, তারপরে হচ্ছে কুহিলিকা। এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ নজরুলের কি বলতো উপন্যাস। নজরুলের কি বলতো উপন্যাস। এবারের এডমিশন টেস্টের সকল ইউনিভার্সিটির সকল বাংলা প্রশ্নের মধ্যে রবীন্দ্রনাথকে 1 নম্বরে রাখতে হবে গুরুত্বের ভিত্তিতে। ঠিক আছে, এবার তাইলে খেয়াল করো, আমরা চলে যাচ্ছি মাসি পিসি গল্পে চৌকিদারকে কৈলাস নাকি গুরু, তার মানে হচ্ছে বুরু রহমান নাকি হচ্ছে কানাই, তার মানে হচ্ছে এক কানাই। এটা রাইট উত্তর হচ্ছে কি বলতো? কানাই। আর রাইট উত্তরটা কি হবে বলতো? কানাই। রাইট উত্তরটা কি হবে? কানাই। এই গল্পটাও তোমরা অবশ্যই গুরুত্বের ভিত্তিতে রাখবা। মাসি পিসি গল্পের মূল উপজীব্য বিষয় কি? মাসি পিসি গল্পের পুরুষতান্ত্রিকতা এবং হচ্ছে স্বামী কর্তৃক নির্যাতন, অলরেডি 2 জন বিধবা, তারপরে হচ্ছে নারী রসায়ত্ব, তার মানে হচ্ছে রাইট উত্তর। তার মানে হচ্ছে সবগুলাই হচ্ছে রাইট উত্তর। ওভারঅলি আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে? তার মানে হচ্ছে আবারও খেয়াল করবা, আজকের যদি এই 20টা প্রশ্নই যদি তোমার এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তথা এবারে জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা আসে, তাহলে মানে হচ্ছে তুমি কত পাইতা, ইনস্ট্যান্ট তুমি কত পাইতা সেটা আমাকে একটু কমেন্টসের ভিত্তিতে জানাও। সেটা অবশ্যই তুমি একটু মানে হচ্ছে জানাবা। ঠিক আছে, এই মুহূর্তে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আসপেক্ট সিরিজটাকে বেছে নিয়েছো, তোমরা যদি মনে করো যে একটা প্রশ্ন ব্যাংক পড়তে চাও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেকগুলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলে কোনো স্টুডেন্ট ফিরে আসতে চায় না, বিশেষ করে শাটল ট্রেন, তারপরে হচ্ছে মনে করো যে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের উপরে হলগুলা, একবারে হচ্ছে ওই জায়গার থেকে আবার মনে করো যে কক্সবাজারও কাছে। কথাটা বুঝছো? চাইলে আবার তোমরা কেউ আবার অন্যভাবে নিও না আর কি, মানে ট্যুর দিতে পারো আর কি। যদি কেউ ভার্সিটিতে ভর্তি হওয়া মনে করো যে ওই যে হানিমুন করতে যাও, মানে সরি ধর কেউ আছে না ভার্সিটিতে চান্স পাওয়ার পরে বিয়ে শাদী করে ফেলে আর কি, মানে কক্সবাজারটা কাছে আর কি, এটা বুঝাইছি তোমারে। ঠিক আছে, তো তাদের হচ্ছে এই স্বপ্নটাকে বাস্তবায়িত রূপ দেওয়ার জন্য তোমাকে অবশ্যই চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি তুমি একসাথে পেতে চাও, তাহলে এটার নাম হচ্ছে আসপেক্ট সিরিজের চবি নিউজ। অলরেডি এটা মার্কেটের ভিতরে একটা অলরেডি এটা একটা ব্যাপক আলোড়ন তৈরি করছে। চবি নলেজ বইটা অলরেডি হচ্ছে আসপেক্ট সিরিজ, এই বইটা মানে হচ্ছে অলরেডি একবার ছাপিয়েছে, ছাপার সাথে সাথে কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। অলরেডি তোমরা জানো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে হচ্ছে কিছু হচ্ছে প্রশ্ন হয়, ধরো 100টা প্রশ্নের ভিতরে তুমি হচ্ছে ধরো 80টা পারলা, ওই বাকি 20টা প্রশ্নেরটা তুমি যদি না পারো, তাহলে চট্টগ্রাম তোমার কাছে মনে করো যে অধরাই থেকে যাবে। যদি 100% প্রস্তুতি কমপ্লিট করতে চাও, অবশ্যই হচ্ছে আসপেক্ট সিরিজের চবি নলেজ বইটা তোমার সাথে রাখা উচিত। শুধু নামমাত্র ব্যাখ্যা না রে ভাই, নামমাত্র ব্যাখ্যা না। মার্কেটে অনেক প্রশ্ন ব্যাংক আছে, প্রশ্ন উত্তর 2-4টা প্রশ্নের ব্যাখ্যা ঠিকঠাক মতো দিছে, পরে গত বছরের বইটা কাটিং টু ফিটিং মাইরা মাইরা দিছে। এমন বইও মার্কেটে আছে ভাই, কাটিং টু ফিটিং। তোমরা প্রথম 2-3টা পেজ পড়ো। তোমাদেরকে একটা কথা বলি, এই চবি নলেজ বইটা তুমি কিনার দরকার নেই, অন্তত যেই দোকানে চবি নলেজটা দেখবা মানে আসপেক্ট সিরিজের এই বইটা তুমি হচ্ছে
মিনিমাম 15 মিনিট প্রত্যেকটা লাইন হচ্ছে দেখবা, দেখার পরে যদি তোমার কাছে মনে হয় বইটা দরকার আছে তোমার, তাইলে নিও, নাইলে নিও না। নাইলে ওই যে গত বছরে কাটিং টু ফিটিং, ভিতরে কিন্তু ভাইয়া গত বছরের জিনিসপত্র, ঠিক আছে, তোমার নেয়ামুল ভাই যা বলে ডাইরেক্ট বলে, কাটিং টু ফিটিং যদি হচ্ছে না দেখতে চাও, আপনি খুবই রসাত্মক হরিণের মতো, আল্লাহ তোরে হেদায়েত করুক, ঠিক আছে। আচ্ছা, তার মানে ভাইয়া ভিতরে প্রোডাক্ট কি আছে সেটা দেখে কিনবা, কথা কি বুঝাইতে পারছি? জিনিসটা কালারটা দেখলেই তো মনে হয় যে ভাইয়া তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি মনে হয় যে ঢুকিয়া গেছ। তবে অবশ্যই এই বইটা তোমাদের কেমন লাগছে জানাবা, শুধুমাত্র সামনের কয়েকটা পৃষ্ঠা না, একটা বই তোমাকে একটা ভার্সিটিতে তোমাকে হচ্ছে ভার্সিটির স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে পারে। তার মানে একটা বইয়ের পিছনে তুমি 6 মাস পড়তে পারবা, 3 মাস পড়তে পারবা, কিন্তু বইটার পিছনে কেনার ক্ষেত্রে তুমি কি আধা ঘন্টা টাইম নিয়ে গবেষণা করে বইটা কিনতে পারবা না? হুজুগে বাঙালি, যারা হচ্ছে হুজুগে বাঙালি, হুজুগে ভার্সিটিতে চান্স পাইতে চাও, তাহলে তোমার এরকম হুজুগে দেওয়া হবে না সোনামণিরা। সোনামণিরা, তোমরা হচ্ছে বইটা আগে আধা ঘন্টা দেখবা যে কোনো লাইব্রেরিতে, যদি দেখতে না দেয় আসপেক্ট সিরিজের নাম্বার আছে, ফোন দিবা, ঠিক আছে। ইনশাল্লাহ দেখা হচ্ছে বিজয়ে, ভালো থাকবো সবাই, বিজয়ের মাসে আবার দেখা হবে, হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার। অপরিচিতায় অনুপমের বন্ধু, হ্যাঁ হরিণ না স্যার। আচ্ছা, ওভারঅলি ক্লাসটা কেমন লাগলো জানাবো। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।